রক্ত জল করা ঘাম আর ত্যাগের ওপর ভিত্তি করেই সন্তানের সাফল্যের প্রাসাদ দাঁড়িয়ে থাকে। সেই সন্তান যখন মা বাবার সেই ত্যাগের কথা ভুলে যায়, তখন তার চেয়ে বড় কষ্টের আর কিছু থাকে না। কিন্তু সেই সাফল্যের ভাগ নিতে গিয়ে কেউ যদি নিজের শাশুড়িকে নিচু চোখে দেখে, তবে ভাগ্য তাকে এক কঠিন আয়নার সামনে দাঁড় করিয়ে দেয়। এটি তেমনই এক হৃদয়স্পর্শী কাহিনী, যেখানে একটি দামি বেনারসি শাড়ি আর একজোড়া সাধারণ চটি জুতো বুঝিয়ে দিয়েছিল সম্পর্কের আসল চেহারা। এটি কেবল একটি গল্প নয়, বরং আমাদের সমাজের এক রূঢ় বাস্তবতার প্রতিফলন। এটি সিলেটের একটি সত্য ঘটনা, যেখানে সজল নামের এক যুবক সিলেট জেলা প্রশাসনে একজন কর্মকর্তার পদে চাকরি করত। সজল ছিল অত্যন্ত পরিশ্রমী, খুব শান্ত স্বভাবের এবং নিজের পরিবারকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসা এক মানুষ। তার জীবনের সবচেয়ে বড় শক্তি ছিল তার মা রাবেয়া বেগম। এই মা চরম অভাব আর অনেক কষ্টের সাথে লড়াই করে নিজের ছেলেকে আজ এই বড় অফিসার বানিয়েছেন। সজলের বিয়ে হয়েছিল আজ থেকে প্রায় ১.৫ বছর আগে নীলার সাথে। নীলা ছিল শহরের এক অনেক ধনী ও সচ্ছল পরিবারের মেয়ে। তার বাবা মোবারক হোসেনের শহরে বিশাল বড় ব্যবসা ছিল, তাই নীলার কোনো কিছুরই কোনোদিন অভাব হয়নি। নীলা সবসময় খুব আরামায়েশ আর বিলাসিতার মধ্যে দিয়েই নিজের জীবন কাটিয়েছে। বিয়ের পর নীলা সিলেটে সজলের সাথে থাকতে শুরু করল। শুরুর কয়েক মাস সবকিছু বেশ ভালোভাবেই কাটল, কিন্তু সময় যাওয়ার সাথে সাথে ধীরে ধীরে দুজনের স্বভাবের পার্থক্যগুলো সবার সামনে আসতে লাগল। এই দিনগুলোতে নীলার শরীরটা ইদানিং কিছু বেশিই খারাপ থাকতে শুরু করল। ডাক্তার সজলকে বলেছিলেন যে নীলার ডেলিভারি হওয়ার সময় এখন আর বেশি দূরে নয়, তাই এখন তার অনেক বেশি আরাম এবং যত্নের দরকার। এক সন্ধ্যায় নীলা সোফায় বসেছিল আর তার মলিন মুখে স্পষ্ট ক্লান্তি দেখা যাচ্ছিল। সে খুব ধীরে সজলের দিকে তাকালো এবং ক্লান্ত গলায় বলল, শুনুন, আমার মনে হয় এখন আমাদের আম্মাকে, মানে শাশুড়িকে, গ্রাম থেকে ডেকে নেওয়া উচিত। আমার পক্ষে এখন আর শরীরের এই ধকল একা সামলানো সম্ভব হচ্ছে না। সজল সঙ্গে সঙ্গে নীলার দিকে তাকালো। সে বুঝতে পারল নীলা সত্যিই খুব অসুস্থ বোধ করছে। সে শান্ত স্বরে বলল, ঠিক আছে নীলা, তোমার যদি মনে হয় মায়ের দরকার আছে, তবে আমি নিজে গিয়ে কালই গ্রাম থেকে মাকে নিয়ে আসব। কিন্তু এই কথা শোনা মাত্রই নীলা একটু ঘাবড়ে গেল। সে দ্রুত বলে উঠল, আপনি যদি নিজে চলে যান, তবে আমি এখানে এই অসুস্থ শরীর নিয়ে একা কিভাবে থাকব? সজল কয়েক মুহূর্ত ভাবল, তারপর বলল, এক কাজ করো, তুমি তোমার আম্মুকে, মানে নিজের মাকে, কিছুদিনের জন্য আমাদের এখানে নিয়ে আসো। তিনি যতক্ষণ থাকবেন আমি তার মধ্যে গ্রাম থেকে মাকে নিয়ে আসব। নীলা মাথা নাড়ল এবং বলল, ঠিক আছে, আমি এখনই আম্মুর সাথে এই বিষয়ে কথা বলছি। সে তক্ষুনি তার মা শাহানাকে ফোন করল। ফোনের ওপাশ থেকে আওয়াজ এলো, হ্যালো মা। হ্যাঁ রে মা, কেমন আছিস? নীলা উত্তর দিল, আমি মোটামুটি আছি আম্মু, কিন্তু এখন ডেলিভারির সময় তো খুব কাছে চলে এসেছে। সজল তার মাকে আনতে গ্রামে যাবে, তো আপনি কি দয়া করে কিছুদিনের জন্য আমার কাছে আসতে পারেন? ফোনের ওপাশে কিছু সময়ের জন্য এক গভীর নীরবতা ছেয়ে গেল। তারপর শাহানার কথা শোনা গেল, মারে, এখন তো আমার তোর ওখানে যাওয়াটা কিছুটা কঠিন। আমাকে তো জরুরি কাজে ঢাকা যেতে হবে, সেখানে আমার এক পুরনো বন্ধুর গ্র্যান্ড পার্টি আছে। নীলা কয়েক মুহূর্ত চুপ হয়ে থাকল, তারপর মন খারাপ করে বলল, কিন্তু আম্মু, আপনি তো আগে এই পার্টির কথা আমাকে কিছু বলেননি। শাহানা বলে উঠলেন, আরে মনে ছিল না হয়তো। যাই হোক, এই দায়িত্ব তো আসলে তোর শাশুড়িরই বেশি হওয়া উচিত, বাচ্চা তো তাদেরই বংশের। এতটুকু বলেই শাহানা দ্রুত ফোনটি কেটে দিলেন। ফোন কাটার সাথে সাথেই নীলার মুখের উজ্জ্বলতা যেন এক মুহূর্তে হারিয়ে গেল। তার চোখ দুটি অভিমানে ভিজে উঠল। সে খুব ধীরে ধীরে উঠে রুমের বাইরে এলো। সজল তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, তোমার আম্মু কি বলল? নীলা নিজেকে কোনো মতে সামলে নিয়ে বলল, আপনি যে কোনোভাবে হোক মাকে, শাশুড়িকে এখানে নিয়ে আসুন। সজল এক দীর্ঘশ্বাস ফেলল এবং বলল, আমি বাবার সাথে এই ব্যাপারে কথা বলছি, কিন্তু তোমার আম্মুরও তো এই সময় কিছুটা মানিয়ে নেওয়া উচিত ছিল, কারণ সবশেষে তুমি তো ওনারই নিজের মেয়ে। এই কথাটি নীলার মনে কিছুটা বিঁধল। সে দ্রুত বলল, ওনার তো অনেক কাজ থাকে, বড় ব্যবসায়ীরা তো আপনার মতো সারাক্ষণ অবসরে থাকে না। সজল হালকা একটু হাসল এবং বলল, ব্যবসা তো তোমার বাবা করেন, তোমার মা তো করেন না। নীলা বুঝতে পারল কথা আর বেশি বাড়ালে ঝগড়া হবে, তাই সে প্রসঙ্গ বদলে দেওয়ার জন্য বলল, আসলে আম্মুর শরীরটাও ইদানিং খুব একটা ভালো যাচ্ছে না, তাই উনি চেক আপ করানোর জন্য বাইরে যাচ্ছেন। সজল নীলার এই কথায় খুব একটা বেশি গুরুত্ব দিল না। আসলে সজলের সাথে নীলার বাপের বাড়ির তেমন একটা সখ্যতা কোনোদিনই ছিল না। বড় বড় ঘরের জাঁকজমক আর উঁচু উঁচু কথা সজল সবসময় এড়িয়ে চলত। অন্যদিকে নীলার পরিবারের লোকজনের কাছে সজলের সরকারি চাকরিটি ছিল একটি বিশাল বড় অহংকারের বিষয়। মূলত এই কারণেই তারা এই বিয়েটি সানন্দে মেনে নিয়েছিল। দুপুরের দিকে সজল তার গ্রামে ফোন করল। সজল বলল, আসসালামু আলাইকুম বাবা,
ওপাশ থেকে তার বাবা মতিউর রহমানের কণ্ঠ শোনা গেল, ওয়ালাইকুম আসসালাম বাবা সজল, ভালো থাকিস। সজল বলল, বাবা, নীলার শরীরের অবস্থা নিয়ে আপনাকে ফোন দিয়েছিলাম। ওর ডেলিভারির সময় খুব কাছে, আর আমি অফিস থেকে একদমই ছুটি পাচ্ছি না। আপনি যদি কষ্ট করে মাকে ট্রেনে তুলে দিয়ে আসতেন, তবে আমি এখান থেকে স্টেশনে গিয়ে মাকে নিয়ে আসতাম। মতিউর রহমান রাজি হয়ে বললেন, তুই একদম চিন্তা করিস না বাবা, তোর মা আজ পর্যন্ত কোনোদিন একা ভ্রমণ করেনি, কিন্তু তোর জন্য সে ঠিকই চলে আসবে। সন্ধে নাগাদ ট্রেনের টিকিট কাটা হয়ে গেল। পরের দিন রাবেয়া বেগম জীবনে প্রথমবার একা ট্রেনে চড়ে সিলেটের উদ্দেশ্যে রওনা দিলেন। সজল যখন স্টেশনে পৌঁছালো, সে দেখল যে তার মা প্ল্যাটফর্মে কিছুটা ঘাবড়ে গিয়ে একা দাঁড়িয়ে আছেন, কিন্তু ছেলেকে দেখতেই মায়ের হাসি ফুটে উঠল। মা বললেন, আরে বাবা। সজল দ্রুত মায়ের হাতের ব্যাগটি নিজের হাতে নিয়ে নিল এবং বলল, মা, আপনার খুব ভয় লেগেছে বুঝি? রাবেয়া বেগম হালকা একটু হাসলেন এবং বললেন, ভয় তো কিছুটা লেগেছিল রে বাবা, কিন্তু ভাবলাম আমার ছেলে আমাকে ডাকছে, তাই আসতেই হবে। কিছুক্ষণ পর তারা দুজনেই বাড়িতে পৌঁছালো। বাড়ির গেটের বাইরে লাগানো নেমপ্লেটে লেখা ছিল সজল হোসেন, জেলা প্রশাসন কর্মকর্তা। রাবেয়া বেগম কয়েক মুহূর্ত সেই নেমপ্লেটটির দিকে তাকিয়ে রইলেন। তার চোখে তখন আনন্দের অশ্রু চিকচিক করে উঠল। এটিই ছিল সেই স্বপ্ন যার জন্য তিনি সারা জীবন অনেক কষ্ট করেছিলেন। বাড়ির ভেতরে আসতেই রাবেয়া বেগম খুব ধীরে ধীরে পুরো ঘর গুছিয়ে সামলাতে শুরু করলেন। যদিও কাজ করার জন্য লোক ছিল, তবুও তিনি নিজে রান্নাঘরে যেতেন, নীলার সেবা করতেন এবং ঘরের সব কাজে নজর দিতেন। অল্পদিনেই বাড়ির পরিবেশ বদলে গেল। সজলও এখন মনে মনে কিছুটা শান্তি পেল, কিন্তু কে জানত যে এই শান্তির নিচেই এমন কিছু বিষাক্ত কথার জন্ম হচ্ছে যা আগামী দিনে তাদের সম্পর্কের আসল পরীক্ষা নিতে চলেছে। এবং ধীরে ধীরে সময় পার হতে হতে অবশেষে সেই দিনটি এলো যখন নীলা একটি অত্যন্ত ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিল। সেদিন পুরো বাড়িতে যেন খুশির জোয়ার বয়ে গেল। সজলের মুখে সেই খুশি স্পষ্ট দেখা যাচ্ছিল, যা সাধারণ শব্দ দিয়ে বোঝানো অসম্ভব। রাবেয়া বেগম তো খুশিতে একেবারে আত্মহারা হয়ে যাচ্ছিলেন। তিনি যখনই প্রথমবার নিজের নাতিকে কোলে তুলে নিলেন, তার দুই চোখ আবেগে ভরে এলো। এত বছরের হাড়ভাঙা পরিশ্রম আর দীর্ঘ অপেক্ষার পর এই মুহূর্তটি তার জীবনের সবচেয়ে বড় সুখ হয়ে ধরা দিয়েছিল। বাড়ির ভেতরের পরিবেশ এখন আগের চেয়ে একেবারে অন্যরকম হয়ে গিয়েছিল। সারা ঘর জুড়ে এখন শুধু বাচ্চার মিষ্টি হাসির শব্দ হতে লাগল। রাবেয়া বেগম সারাক্ষণ নাতির সাথেই মেতে থাকতেন। কখনো তাকে নিজের কোলে নিয়ে দোলাতেন, কখনো তার ছোট হাতগুলো ধরে তার সাথে কথা বলতেন। তার মনে হতো যেন তার জীবনের সমস্ত ক্লান্তি এই ছোট্ট মুখটি দেখলেই দূর হয়ে যায়। নীলাও এখন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিল। শুরুতে নীলার অনেক বিশ্রামের প্রয়োজন ছিল, তাই রাবেয়া বেগম সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। খুব ভোরে ঘুম থেকে উঠে তিনি রান্নাঘর সামলাতেন, নীলার জন্য পুষ্টিকর খাবার তৈরি করতেন, তারপর বাকি সময়টুকু নাতিকে সামলাতেন। ঘরে কাজ করার লোক থাকলেও তিনি প্রতিটি কাজ নিজের হাতে তদারকি করতেন। তার মনে হতো যে পুত্রবধূ এবং নিজের নাতির যত্ন নেওয়াই এখন তার জীবনের সবচেয়ে বড় দায়িত্ব। সজল যখন প্রতিদিন সন্ধ্যায় অফিস থেকে বাড়ি ফিরত, তখন এটি দেখে সে খুব শান্তি পেত যে তার মা পুরো ঘরটিকে কত মমতা দিয়ে সামলে রেখেছেন। সে অনেকবার ভাবত যে মা যদি আজ এখানে না থাকতেন, তবে হয়তো সে তার সব দায়িত্ব এত সহজে পালন করতে পারত না। দিনগুলো দ্রুত কাটতে লাগল এবং ধীরে ধীরে বাচ্চাও তার দাদির সাথে খুব মিশে যেতে শুরু করল। সে দিনের বেশিরভাগ সময়টাই রাবেয়া বেগমের কোলেই থাকতে চাইত। কখনো বাচ্চা কাঁদতে শুরু করলেও দাদির হাতে আসা মাত্রই সে শান্ত হয়ে যেত। এটি দেখে সজলের মুখে এক অন্যরকম তৃপ্তির হাসি ফুটে উঠত। নীলার মা সাহানা মাঝে মাঝে ফোন করতেন এবং খোঁজ নিতেন, কিন্তু এতগুলো মাস পার হয়ে যাওয়ার পরেও তিনি একবারের জন্যও নিজের নাতিকে দেখতে আসার প্রয়োজন বোধ করলেন না। নীলাও এখন এই বিষয়টি নিয়ে খুব একটা বেশি মাথা ঘামাত না। সেও মনে মনে মেনে নিয়েছিল যে তার মা নিজের বিলাসিতাতেই মগ্ন। সময় এভাবে এগিয়ে চলল। কয়েক মাস পর নীলার ছুটির মেয়াদ শেষ হলো। তাকে আবার অফিসে যাওয়া শুরু করতে হলো। সকালে সজল ও নীলা দুজনেই কাজে বেরিয়ে যেত এবং রাবেয়া বেগম একা একাই বাড়িতে থাকতেন। সারা দিন তিনি বাচ্চার সব দেখাশোনা করতেন। কখনো তাকে খাওয়াতেন, কখনো তার সাথে খেলতেন, আবার কখনো তাকে ঘুম পাড়াতেন। সারা দিনের সময়টা নাতির সাথে আনন্দেই কেটে যেত। কিন্তু সন্ধ্যা ঘনিয়ে এলে মাঝে মধ্যেই তার নিজের গ্রামের বাড়ি আর স্বামীর কথা খুব মনে পড়ত। তার নিজের স্বামী মতিউর রহমানের জন্য খুব চিন্তা হতো যে তিনি সেখানে একা একা কিভাবে সব সামলাচ্ছেন। তবুও তিনি এটি ভেবে নিজেকে সান্ত্বনা দিতেন যে যতক্ষণ ছেলের তাকে প্রয়োজন আছে, ততক্ষণ তাকে এখানেই থাকতে হবে। এক সন্ধ্যায় সজল অফিস থেকে ফেরার কয়েক মিনিট পরেই তার ফোনের ঘণ্টি বেজে উঠল। সে দেখল কলটি তার বাবা মতিউর রহমানের ছিল। সজল সঙ্গে সঙ্গে ফোনটি ধরল। সজল বলল, আসসালামু আলাইকুম বাবা। ওপাশ থেকে বাবার কিছুটা ক্লান্ত কণ্ঠস্বর শোনা গেল। ওয়ালাইকুম আসসালাম বাবা সজল। সজল উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করল, বাবা, ওখানকার সব ঠিক আছে তো? মতিউর রহমান কয়েক মুহূর্ত চুপ থেকে বললেন, বাবারে, শরীরটা ইদানিং কেন জানি খুব একটা ভালো যাচ্ছে না।
এখন আমি নিজের জন্য ঠিকমতো রান্নাও করতে পারি না। তাই ভাবছিলাম যদি সম্ভব হয় তবে তোর মায়ের ফিরে আসার একটা ব্যবস্থা করে দিবি। এটি শোনা মাত্রই সজল কয়েক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল। তার মনে পড়ল যে মা গত অনেকগুলো মাস ধরে তাদের কাছে থেকে নিজেদের সব সুখ বিসর্জন দিয়ে সব কিছু সামলাচ্ছিলেন। সে খুব ধীর স্বরে বলল, ঠিক আছে বাবা, আমি ইনশাল্লাহ কালই মায়ের ফেরার টিকিট করে দিচ্ছি। ফোনটি রাখার পর সজল দীর্ঘক্ষণ চুপ করে বসে রইল। তার মনের ভেতর একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছিল যে মা এতগুলো মাস ধরে তাদের জন্য কত কষ্ট করেছেন। মা কখনো কোনো কিছুর জন্য বিন্দুমাত্র অভিযোগ করেননি, বরং মা সবসময় এটাই বলেছেন যে তার এখানে সজল ও নীলার সাথে থাকতে খুব ভালো লাগছে। সজল মনে মনে ঠিক করল যে মা বাড়ি চলে যাওয়ার আগে তাকে একটি বিশেষ উপহার দেওয়া উচিত। হয়তো এমন কোনো উপহার যা মাকে এটি অনুভব করাতে পারবে যে তার ছেলের কাছে তার ত্যাগের পূর্ণ মর্যাদা আছে। পরের দিন সন্ধ্যায় সজল সিদ্ধান্ত নিল যে সে বাজারে যাবে। সে ভাবল যে মায়ের জন্য একটি খুব ভালো দামি শাড়ি এবং একজোড়া আরামদায়ক চটি কিনে নেবে। তার মনে পড়েছিল যে তার মায়ের বেনারসি শাড়ি খুব পছন্দ। সে যখন বাড়ি থেকে বের হতে যাচ্ছিল ঠিক তখনই নীলা তাকে জিজ্ঞেস করল, আপনি এত সন্ধ্যায় কোথায় যাচ্ছেন? সজল হাসি মুখে বলল, মা তো চলে যাচ্ছেন, তাই যাওয়ার আগে মায়ের জন্য কিছু উপহার নিতে বাজারে যাচ্ছি। এটি শোনা মাত্রই নীলা বলে উঠল, তাহলে তো আমিও আপনার সাথে যাই। সজল খুব একটা না ভেবেই বলল, ঠিক আছে, চলো তাহলে একসাথেই যাওয়া যাক। ঠিক তখনই রাবেয়া বেগম ভেতর থেকে বলে উঠলেন, বাবারে, তোরা দুজনেই যা, আমি মোহিতকে সামলে রাখছি। বাজারে এখন খুব ভিড় হবে, ছোট বাচ্চার কষ্ট হবে। সজল রাজি হলো এবং নীলাকে সাথে নিয়ে বাজারে গেল। বাজারে তখন প্রচুর ভিড়। দুজনেই বড় একটি মলে ঢুকল। সেখানে কাপড়ের শোরুমে ঢুকতেই সজলের চোখে একটি অপূর্ব সুন্দর বেনারসি শাড়ি পড়ল। শাড়িটির রং ছিল হালকা গোলাপি এবং তার ওপর খুব সূক্ষ্ম সোনালি সুতার কাজ করা ছিল। সজল কয়েক মুহূর্ত অপলক দৃষ্টিতে সেটির দিকে তাকিয়ে রইল। তারপর তার মুখে একচিলতে হাসি ফুটে উঠল। সে মনে মনে ভাবল যে মায়ের এই শাড়িটি দেখলে খুব পছন্দ হবে। সে দোকানদারকে বলল, ভাই সাহেব, এই শাড়িটি প্যাকিং করে দিন। শাড়ি প্যাকিং করা শেষ হতেই সজল সেটি হাতে নিয়ে পেমেন্ট কাউন্টারের দিকে এগিয়ে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে নীলা খুব ধীরে ধীরে সজলের পাশে এসে বলল, শুনুন না, আমিও কি আমার আম্মুর জন্য এখান থেকে একটি শাড়ি নিয়ে নেব? সজল খুব সহজভাবে উত্তর দিল, আরে হ্যাঁ, অবশ্যই নেবে, কেন নয়? তুমি নিজের পছন্দ মতো দেখে নাও, আমি পেমেন্ট করে বাইরে দাঁড়িয়ে তোমার জন্য অপেক্ষা করছি। এই কথা বলে সজল কাউন্টারের দিকে চলে গেল। কেনাকাটা শেষে তারা দুজনেই বাড়ি ফিরে এলো। বাড়ি ফিরেই সজল প্যাকেটগুলো টেবিলের ওপর রেখে দিল। নীলা প্যাকেটগুলো তুলে নিয়ে আলমারির ভেতরে রেখে দিল। সজল ভাবল, মায়ের শাড়িটা একবার চেক করি। কিন্তু যেমনই সে শাড়ির প্যাকেটটি খুলল, ভেতরে যা দেখল তাতে সে থমকে গেল। সে দেখল সে যে দামি বেনারসি শাড়িটি তার মায়ের জন্য কিনেছিল, সেই শাড়িটি সেই প্যাকেটের ভেতর নেই। তার বদলে সেখানে একটি অত্যন্ত সাধারণ এবং সস্তা শাড়ি রাখা আছে। শুধু তাই নয়, যে আরামদায়ক দামি চটি সে মায়ের জন্য কিনেছিল, সেটির বদলে অনেক নিম্নমানের একজোড়া সাধারণ চটি সেখানে রাখা ছিল। সজল কয়েক মুহূর্ত কিছুই বুঝে উঠতে পারল না। সে আবার প্যাকেটটি পরীক্ষা করল। তারপর তার মনে এক সন্দেহ উকি দিল। সে আলমারির অন্য ড্রয়ারের দিকে এগিয়ে গেল। যেমনই সে আলমারি খুলল, তার সেই সন্দেহটি সত্যি বলে প্রমাণিত হল। ভেতরে সেই দামি বেনারসি শাড়ি এবং দামি চটিজোড়া লুকিয়ে রাখা ছিল, যা সে তার মায়ের জন্য কিনে এনেছিল। সজলের বুকের ভেতর এক অদ্ভুত কষ্ট আর নিস্তব্ধতা ছেয়ে গেল। সে এখন পরিষ্কার বুঝতে পারল যে এটি কোনো ভুল নয়, এটি সব জেনে বুঝে করা হয়েছে। সজল নীলার ফোনটি হাতে নিল এবং দেখল নীলা তার মায়ের সাথে চ্যাট করছে। সেখানে নীলার মা শাহানা লিখেছিলেন, আরে মা, তোর মাথা খারাপ হয়েছে? এত দামি বেনারসি শাড়ি ওই গেও শাশুড়িকে দেওয়ার কোনো মানে হয় না। ওনার মতো মানুষের জন্য ওই সস্তা শাড়ি ঢের বেশি। আর শোনো, ওই আসল বেনারসি শাড়িটা তুমি নিজের কাছে রেখে দাও, পরে এটি তোমার মায়েরই অর্থাৎ শাহানারই বেশি কাজে আসবে। এই বিষাক্ত শব্দগুলো পড়া মাত্রই সজলের বুকটা ফেটে যাচ্ছিল। যে মা নিজের গয়না বিক্রি করে তাকে পরিয়েছেন, সেই মায়ের প্রতি এমন অবজ্ঞা সে মেনে নিতে পারল না। সে রাতে সজল কাউকে কিছু বলল না। সে চুপি চুপি আলমারি থেকে বেনারসি শাড়ি আর দামি চটি বের করে মায়ের ব্যাগে ভরে দিল এবং সস্তা শাড়িটি সরিয়ে রাখল। সে খেয়াল রাখল যেন কেউ না দেখে। পরের দিন রাবেয়া বেগম যখন বিদায় নিলেন, সজল তাকে স্টেশনে রেখে আসার সময় কিছুই বুঝতে দিল না। বাড়ি ফিরে নীলা যখন দেখল দামি শাড়িটি আলমারিতে নেই, সে সজলকে রাগের মাথায় বলল, আপনি আমার মায়ের জন্য কেনা শাড়িটি মাকে দিয়ে আমার অপমান করেছেন কেন? সজল শান্ত কিন্তু অত্যন্ত কঠোর স্বরে বলল, নীলা, আমি তোমাদের সব কথা জেনে গেছি। তুমি আর তোমার মা আমার মায়ের ত্যাগকে তুচ্ছ করেছ। তুমি ভুলে গেছো যে চাকরির জন্য
জন্য তোমার পরিবার আমাকে পছন্দ করেছিল, সেই অবস্থানে আসতে আমার মা নিজের সব সুখ বিসর্জন দিয়েছিলেন। আমার বেতনের ওপর সবচেয়ে প্রথম অধিকার আমার মায়ের। নীলার চোখ তখন লজ্জায় নিচু হয়ে গেল। সজল আরও বলল, টাকা পয়সা থাকলে মানুষ বড় হয় না, মানুষের পরিচয় হয় সে তার বড়দের কতটুকু সম্মান দেয় তা দিয়ে। এমন সময় সজলের ফোনে তার বাবার পাঠানো একটি ছবি এলো। ছবিতে দেখা যাচ্ছিল রাবেয়া বেগম সেই বেনারসি শাড়িটি পরে হাসি মুখে দাঁড়িয়ে আছেন। তিনি ফোনে সজলকে বললেন, বাবা, বৌমা নিশ্চয়ই এই শাড়িটা পছন্দ করে দিয়েছে, আমার খুব ভালো লেগেছে। সজল আর কথা বাড়াতে পারল না। নীলাও তখন বুঝতে পারল যে সে কত বড় ভুল করেছে। সে সজলের কাছে ক্ষমা চেয়ে বলল, আজ থেকে আমি এই ঘর আর সম্পর্কের আসল মানে বুঝতে পেরেছি। এই গল্পটি আমাদের শিখিয়ে দেয় যে মা বাবার ত্যাগ কখনো ছোট করে দেখতে নেই। আমরা আজ যেখানেই থাকি না কেন, তার পেছনে আমাদের মা বাবার পরিশ্রম থাকে। তাদের সম্মান দেওয়াই আমাদের সবচেয়ে বড় কাজ।